আমার 18 বছরের সংসার জীবন যে একটা গুলিতে শেষ হয়ে গেল। আমার মেয়ে 4টা মাস ঘুমাতে পারে না, চোখ বন্ধ করে না রাতে, কারণ সে বলে আমি চোখ বন্ধ করলে বাবাকে দেখি। আমি এখনো ঘুমাতে পারি না, কিন্তু শ্বশুর বাড়ি আসলে আমি ঘুমাই, কারণ আমার পাশেই আমার আমি খুব ভালোবেসে আমার হাজবেন্ডকে তার জান শরীফ নাম থেকে ছোট করে জানো বলে ডাকতাম। আসলে স্যার, আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া। আজকে আমি এখানে বসে যা দেখলাম, আপনার কাছে অনেকেই চাচ্ছে, সেটা আপনি একদিনও না, 1 ঘন্টাও না, 2 সেকেন্ডের মধ্যে তাদের সলিউশন দিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের 1টা বছর হয়ে গেল, আমরা এর বিচারের কোনো প্রক্রিয়া দেখি না। আমার একটা কথাই থাকবে যে আপনারা যদি বিচার করতে না পারেন বা বিচারের আওতায় যদি না আনতে পারেন, তাহলে আমরা শহীদ পরিবাররা আজকে যে সম্মান করতেছেন, সামনে আসনে বসাইতেছেন, একদিন দেখবেন যে আমরা লাশ হয়ে আপনাদের সামনে থাকবো। পুলিশের যে গুলিটা অথবা বিজিবির যে গুলিটা, সেটা তার বুকে পাওয়া যায়। আমি শুধু এই কারণে চাইছিলাম যে এটা যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়। আমি চাইছিলাম যে এটা সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হোক, যাতে পুরো দেশ জানতে পারে যে সেদিন বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং শহীদ হয়েছে কোন অস্ত্রের মাধ্যমে এবং কোন গুলি দ্বারা নিহত করা হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে আমি জানতে পারি যে মর্গের লোকবল কম এবং স্ক্যানার মেশিন নষ্ট। এ কারণেই তারা এটা 2 ঘন্টার জায়গায় 2 দিন রাখতে চেয়েছে। স্যার, আপনিই বলেন, এটা কি কোনো শহীদের স্ত্রী বলেন সাধারণ মানুষও মেনে নিতে পারে? আমি কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলতে চাই, আমার 18 বছরের সংসার জীবন যে একটা গুলিতে শেষ হয়ে গেল, সেটাকে এত সহজে নষ্ট করতে দেওয়া যায়? পরবর্তীতে আমি একা, আমার পাশে কেউ নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে। তো আমার শাশুড়ি কিন্তু জানতেও পারে নাই আমি কি পরিমাণ স্ট্রাগল করেছি। আমি কিন্তু বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মা বলেছিল যে তুমি একটু আড়ালে থেকো, কিন্তু আমি কি পেরেছি? আমি কিন্তু আমার মর্গে যেতে হয়েছে এবং প্রশ্ন করতে হয়েছে, কেন আপনারা আমার হাজবেন্ডের লাশ উঠাই নিয়ে আসলেন? 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টার জায়গায় 2 দিন কেন বললেন? লোকবল নাই, মেশিন নাই, আপনারা সংগ্রহ করবেন তারপরে আনবেন, আমি তো আপনাদের ফোর্স করি নাই। তারপরে আমার হাজবেন্ডের লাশ ময়নাতদন্তের কাজ শেষ করি এবং আমাকে বলা হয়েছিল যে আপনি চলে যান, বাসায় যান। আমি বলেছি না, আপনাদের কাছে এটা লাশ হতে পারে, কিন্তু এখনো সে আমার স্বামী। কারণ আমরা বাংলাদেশের মানুষ ভুলে যেতে খুব একটা সময় নেই না। নতুন নতুন ঘটনা ঘটবে, পুরাতনকে ভুলে যাব। কিন্তু আমরা যারা শহীদ পরিবার, আমার বাচ্চার পরীক্ষা কালকে, তারপরও আমি এসেছি, কারণ আপনারা সম্মান দিয়ে আমাদের ডেকেছেন। আপনাদের সম্মান যেভাবে আমাদের রাখার ক্ষমতা আছে ততটুকু আমরা রাখবো, কিন্তু আপনাদেরও উচিত আপনাদের স্ব জায়গা থেকে চেষ্টা করবেন দায়িত্ব পালনের। কারণ আপনারা একটা মানুষ, মানুষ অফিস ডেকোরাম মেনে বা নিয়মের বাহানা দিয়ে কখনো এটা থেকে পিছু হবেন না। প্রতিটা শহীদ পরিবার কিন্তু আপনাদের, কারণ এই শহীদ পরিবারের রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা। আমি তো আমার হাজবেন্ডের হাত ধরে ঘোরার কথা, আমার মেয়ে তো তার বাবার কোলে ঘুমানোর কথা। 18 তারিখেও আমার মেয়ে তার বাবার বুকে জড়ায় ঘুমাইছে। আমার মেয়ে 4টা মাস ঘুমাতে পারে না, চোখ বন্ধ করে না রাতে, কারণ সে বলে আমি চোখ বন্ধ করলে বাবাকে দেখি। আমরা এখনো ভুলতে পারি নাই। আপনারা হয়তো জুলাই আসলে স্মরণ করবেন, কিন্তু আমরা কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে স্মরণ করব। যেদিন আমার হাজবেন্ড পানি খাওয়াতে গিয়েছিল 18 জুলাই, আমি কিন্তু তখনও ভাবি নাই যে দেশ এতটা নির্মল হয়ে গেছে যে আমার হাজবেন্ডকে গুলি করে মেরে
নাই, তুমি কেন ভয় পাও? আমি বলেছিলাম যে ভয় পাই এজন্যই যে তুমি ছাড়া আমার আর আমার মেয়ের কেউ নাই। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত, অনৈতিক কাজের সাথে জড়িত, তাহলে আপনাদের প্রতি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি এইদিকে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা জনগণের সেবক হিসাবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করবেন। জনগণের সেবার জন্যই কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কোনো সেবা গ্রহীতা এসে যেন ফেরত না যায় সেদিকে খেয়াল রাখবেন। কোনো দর্শনার্থী এসে যেন আপনার সাক্ষাৎ না পেয়ে চলে যায়, সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে। যে দর্শনার্থী তার কাজের জন্য আসবেন, তার সেবা নিতে আসবেন, তা আপনারা পূরণে তাকে যথাযথ সহায়তা করবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি আমার নির্দেশ রইল যে প্রতিটি জনগণের জানমাল রক্ষার জন্যে যা যা করণীয়, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব কিছু করবেন। কোনো সেবা গ্রহীতা যেন মন খারাপ করে না যায় সেদিকে খেয়াল রাখবেন। প্রতিটি মানুষের প্রতি সমানভাবে কাজ করে যাবেন। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করব স্যার আইনের মধ্যে থেকে, দুর্নীতি মুক্ত থেকে, সততা এবং নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালনের জন্য। আমার সামনে ফরিদপুর জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ রয়েছেন, ওনারা জানেন আমার 11 মাস চলছে আমি কিভাবে দায়িত্ব পালন করছি। আমি যখন এখানে জেলায় আসি, আমার প্রথম নিয়োগ যখন শুরু হয়, নিয়োগের সার্কুলার যখন চলে, আমি ওনাদের একদিন অফিসে ডেকেছিলাম, ডেকে বলেছিলাম যে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। ওনারা আমার কাছে প্রশ্ন করেছিলেন, এসব কথা সকল এসপি বলেছে, আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে কি হয়েছে সেটাও আমরা জানি এবং আমরা দেখেছি। আমি বলেছি যে আগে কি হয়েছে জানি না, আমি কি করব আপনাদের বললাম। তো আপনারা যেহেতু বলছেন সবাই একই কথা বলে, আপনারা একটু নোট নিয়ে যান, আমি আর কথা না বলি, নিয়োগের পরে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। ওনারা এখানে আছেন স্যার, নিয়োগের পরে তারা মিলিয়ে নিয়েছে, এখানে কোনো রকম অনিয়ম, অন্যায়, অবিচার হয়নি। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং জেলার যে কাজগুলো চলছে স্যার, সেগুলো আমার হাতে যে কাজগুলো হয় স্যার, এখানে কোনো অন্যায়, অবিচার হওয়ার কোনো সুযোগ নয়, দুর্নীতি করারও কোনো সুযোগ নয়।